বন্দুকটার দিকে আশ্চর্য দৃষ্টিতে তাকিয়ে আছে মেহনুর। চোখের সামনে এমন অস্ত্র দেখে হতভম্ব হয়ে আছে সে। নীতির মুখ থেকে অমন বিবরণ শুনে মনের মধ্যে তীব্র ভয় কাজ করছে। যে মাহতিমকে এতদিন দেখে এসেছে, সেই মাহতিম কিনা বন্দুক চালাতে দক্ষ। মেহনুর কোনোভাবেই বন্দুকটার সাথে মাহতিমকে মেলাতে পারছে না। যতবার ভাবছে মাহতিম একজন প্রফেশনাল শুটার, ততবারই চোখের সামনে কঠিন মূর্তির চেহারা ভাসছে। সেই কঠিন মূর্তির চেহারার সাথে কোনোভাবেই মাহতিমের হাসিখুশি মুখটা মানানসই না। নীতি কোনোরকমে নিজের হাসি আটকে আস্তে আস্তে রুম থেকে চলে গেল। মেহনুরকে একটুও বুঝতে না দিয়ে রুম থেকে নিঃশব্দে বেরিয়ে গেল। হতবাক মেহনুর তখনও সেই বন্দুকটার দিকে চিন্তার দৃষ্টিতে তাকিয়ে আছে। মাহতিমকে নিয়ে যত কল্পনা জল্পনা ছিল সবকিছু গুলিয়ে ফেলছে। মেহনুর কৌতূহলের বশে বন্দুকটার দিকে হাত বাড়িয়ে দেয়, দেয়ালে সেটে রাখা বন্দুকটার উপর আঙ্গুল দিয়ে স্পর্শ করে। অমনি সে টের পায়, শরীরের উপর দিয়ে শীতল হাওয়া বয়ে যাচ্ছে, অদ্ভুত এক শিরশিরে ভাব সমস্ত শরীরে ভর করেছে। এটা যদি সাধারণ বন্দুক হতো, তবে অশান্ত মনকে হাবিজাবি বুঝিয়ে শান্ত করা যেত। কিন্তু না, এটা মোটেই সাধারণ বন্দুকের কাতারে পড়ে না। যেখানে পুরো বন্দুকটা দামি মেটাল দিয়ে তৈরি করা, সেখানে নানা প্রমাণ থাকা সত্ত্বেও অশান্ত মনকে উল্টাসিধা বুঝানো যায় না। মেহনুর থম মারা ভঙ্গিতে কিছুক্ষণ তাকিয়ে থাকলো, কালো রঙের বন্দুক থেকে ধীরে ধীরে হাত নামিয়ে ফেলল। বুক ভর্তি লম্বা নিঃশ্বাস টেনে নিজেকে শান্ত করার চিন্তা করল। চোখ দুটো বন্ধ করে ধীরে সুস্থে লম্বা শ্বাসটা টেনে নিচ্ছিল মেহনুর, কিন্তু আকস্মিকভাবে যা হলো, তাতে প্রচণ্ড চমকে গিয়ে চোখ খুলে তাকালো মেহনুর। চোখের কোটর বিশাল বড় করে তৎক্ষণাৎ মাথা নিচু করে পেটের দিকে তাকালো। গাঢ় বেগুনি রঙের হাতাটা কনুইয়ের উপর ভাঁজযুক্ত থাকার জন্য বলিষ্ঠ হাত দুটো দেখা যাচ্ছে। সেই পেশিবহুল হাত দুটো পেছনে থেকে আষ্টেপৃষ্ঠে ধরে রেখেছে মেহনুরকে। বাঁ হাতের উপর বড় ডায়ালে ঘড়িটা স্পষ্ট দেখতে পেল মেহনুর। ঘড়িটার দিকে তাকিয়ে থাকতেই পেটের উপর থেকে একটা হাত সরে গেল। পেছনে থেকে মাহতিমের উপস্থিতি পেয়ে নির্বাক হয়ে আছে মেহনুর। এই মুহূর্তে একটা কথাও মুখ ভেদ করে আসছে না। মাহতিম সুকৌশলে মেহনুরের কাঁধ থেকে কেশগুচ্ছ সরিয়ে দিল, ডান কাঁধটা আয়ত্ত করার জন্য চুলগুলো বাঁ কাঁধের দিকে ঠেলে দিল। উন্মুক্ত ডান কাঁধের দিকে চোখ বন্ধ করে থুতনি রেখে দিল মাহতিম, আবারও হাত দুটো কোমরের কাছে এনে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরল মেহনুরকে। এদিকে মাহতিমের এমন আকস্মিক কাজের জন্য মেহনুরের অবস্থা কাহিল হয়ে গেছে। গলায় যে ছাপ বসিয়ে দিয়েছে সেটাই এখনো মিটেনি। এখন যদি কিছু করে ফেলে লজ্জায় আর টেকা যাবে না। মেহনুর চুপ মেরে কাঠ হয়ে থাকলে মাহতিম তখন শান্ত কণ্ঠে বলল, মাকে অনেক বুঝালাম মেহনুর, কিন্তু সে রাজি হলো না। তোমাকে 18-র আগে ছোব না জেনেও মা তোমাকে আলাদা রাখতে চাচ্ছে। ভেবেছিলাম হাতে থাকা এই দুদিন তোমাকে আগলে আগলে রাখবো, কিন্তু এবারের জন্য সম্ভব হচ্ছে না। আমি বোধহয় 6 থেকে 7 মাসের জন্য ফিল্ডে থাকবো। হতে পারে আরো দেরিতে আসতে পারি। তোমাকে একা একা সবকিছু সামলাতে হবে মেহনুর, আমাদের সংসার সাজানোর দায়িত্ব সম্পূর্ণই তোমার। মাহতিমের কথাগুলো শুনতে শুনতে স্বাভাবিক হচ্ছিল মেহনুর। মনের মধ্যে যে সংকোচগুলো মাথানাড়া দিয়ে উঠেছিল, সেগুলো ধীরে ধীরে কমতে লাগলো ওর। অনেকটা ধাতস্থ সুরে মাহতিমের উদ্দেশ্যে ছোট্ট একটা প্রশ্ন করল, কবে আসবেন? অত্যাশিত কিছু শোনার মতো চোখ খুলে তাকালো মাহতিম। সাথে সাথে পেটের উপর থেকে হাতজোড়া সরিয়ে ফেলল। মেহনুরকে নিজের দিকে ঘুরিয়ে তৎক্ষণাৎ শক্ত করে ওর দুকাঁধ ধরল। আশ্চর্য দৃষ্টিতে হাসি দিয়ে বলল, আমি জলদি ফিরলে তুমি খুশি? মাহতিমের উৎসুক চাহনির মাঝে ড্যাব ড্যাব করে তাকিয়ে রইল মেহনুর। প্রশ্নের জন্য একদম মুখ খুলল না সে। মাহতিম কিছুক্ষণ অপেক্ষা করে শেষমেশ কাঁধ থেকে হাত সরিয়ে ফেলে। মেহনুরের মুখটা দুহাতের মাঝে আবদ্ধ করে মুখটা ধীরে ধীরে উঁচু করে তোলে। মেহনুরের উজবুক চাহনির মাঝে কয়েক সেকেন্ড তাকিয়ে থাকতেই স্বর নামালো মাহতিম, ঠোঁটে প্রাণখোলা হাসি ফুটিয়ে নম্র সুরে বলল সে, জলদি ফিরব মেহনুর আফরিন। হাতে প্রচুর সময় নিয়ে আসব। আমাকে যেভাবে পাগল বানিয়ে দিচ্ছ, সেটা শোধ তুলতে হবে না? মেহনুর এমন কথার প্রেক্ষিতে লজ্জায় চোখ নামিয়ে ফেলল। লোকটা এতই খারাপ, এতই অসভ্য, একটা সভ্য কথাকে ইচ্ছে করে অসভ্য বানিয়ে ছাড়ল।
মাহতিমের হাতে আর একদিন মাত্র সময় আছে। এবার যেভাবে ছুটি কাটালো, সেভাবে আগে কখনো কাটিয়েছে কিনা সন্দেহ। প্রতিবার 4 দিনের মতো সময় নিয়ে বাড়ি ফিরে, সেই 4 দিন বাড়ির বাইরে কাটিয়ে পুনরায় ফিল্ডে চলে যায়। এবার যেহেতু বেশি দিন কাটিয়েছে, সেক্ষেত্রে আগামী 6 মাস পর্যন্ত ছুটি আবদার করা যাবে না। মাহতিম পরনের পোশাক পাল্টে হাত মুখ ধুয়ে বিছানায় এসে বসল। বিছানার মধ্যখান থেকে ফোন তুলে ফ্লাইটের জন্য টিকিট করছিল। টিকিটের জন্য ওয়েবসাইটে ঢুকতেই দরজা খুলে চোরের মতো উকি মারল তৌফ। মাহতিম সেদিকে এক পলক তাকালো ঠিকই, কিন্তু বিশেষ দৃষ্টি প্রদান করল না। চোখ যেভাবে চোখ তুলেছিল, ঠিক সেভাবে চোখ নামিয়ে পুনরায় ফোন দেখতে লাগলো। তৌফ ব্যাপারটা স্বাভাবিকভাবে নিলেও ফোনের প্রতি মনোযোগ দেখে কিছুটা খটকা লাগলো। দরজাটা চাপাতে চাপাতে কৌতূহল সুরে বলল, ও বন্ধু, অ্যানি সমস্যা? ইউ নিড হেল্প? তোমার মুরগি তো দেখি ছাদের রুমে শিফট হইছে। মাহতিম সেদিকে তাকালো না, উত্তর পর্যন্ত দিল না। তৌফের কথা শুনে মন চাচ্ছে কষিয়ে এক চড় লাগাতে, কিন্তু সেটা দমিয়ে রেখে শান্তভাবে বসে রইল মাহতিম। তৌফ হেলেদুলে হেঁটে এসে মাহতিমের পাশে এসে বসল। মাহতিম কি করছে সেদিকে দৃষ্টি ছুটতেই কপাল কুঁচকে ফেলল। একবার মোবাইলের দিকে তাকালো, আরেকবার মাহতিমের দিকে তাকালো তৌফ। চোখের সামনে অনাকাঙ্ক্ষিত ব্যাপার দেখে অনেকটা চিল্লিয়ে উঠল তখন। দোস্ত, তুই মেহনুরের কথা চিন্তা করলি না? কনফার্ম দিলি কেন? কি করলি দোস্ত এটা? তৌফের চেঁচানো সুর শুনে সশব্দে নিঃশ্বাস ছাড়ল মাহতিম। ফোনটা অফ করে চুপ করে বসে রইল সে। তৌফ তখন নির্বিকার ভঙ্গিতে মাহতিমের পানে তাকিয়ে আছে, কি বললে ব্যাপারটা অনুকূলে ফিরবে সে সম্পর্কে কিচ্ছু জানা নেই ওর। মাহতিমকে চুপচাপ দেখে তৌফ যেন শান্ত হলো। জোরে একটা নিঃশ্বাস ছেড়ে মাহতিমের হাত থেকে ফোন কেড়ে নিল। বন্ধ ফোনটা বিছানায় রেখে স্বাভাবিক সুরে বলল, মেহনুর ফ্রি হয়নি, ঠিক না? প্রশ্নটার শব্দতরঙ্গ স্বল্প হলেও মাহতিমের নিকট তীব্রভাবে ঠেকল। মাহতিম সাথে সাথে দুচোখ বন্ধ করে মাথা নুয়ে ফেলল। ফ্লোরের দিকে মাথা ঝুঁকিয়ে নিচের ঠোঁটটা কামড়ে ধরল। তৌফ ওর অবস্থা দেখে কেমন প্রতিক্রিয়া দিবে, ভাবতে পারছিল না। মৃদুভঙ্গিতে নিঃশ্বাস ছেড়ে মাহতিমের প্রশস্ত পিঠটার উপর হাত উঠালো তৌফ। অনেকটা কোমল সুরে সরল কণ্ঠে বলল, মাহতিম, তুই তো সবসময় বলোস, এভরি সিচুয়েশন হ্যাজ এ মিনিংফুল থিং। তোর কি মনে হয় না সবকিছু সময়ের উপর ছাড়া উচিত? তাছাড়া ও তো মেয়ে মানুষ, ওর নিজেরও একটা থিন লাইন আছে। ওরে ওর মতো। কথাটুকু শেষ না করতেই মাহতিম ওকে থামিয়ে দিল। ঝুঁকানো মাথাটা স্বাভাবিক করে তৌফের দিকে তীক্ষ্ণ নজরে তাকালো। চুলগুলো 5 আঙ্গুলে পেছনে ঠেলে চোখ বন্ধ করে বলল, ওর সম্পর্কে কি জানিস তুই? তুই নিজেই আমাকে বল, এতদিন যে থাকলি, ওর ব্যাপারে কি কি জানলি? মাহতিমের এমন উদ্ভট প্রশ্নে সরু চোখে তাকালো তৌফ। চোখে ভীষণ কৌতূহল ফুটিয়ে আশ্চর্য কণ্ঠে বলল, মানে? শালা এমন গাঁজাখুরি প্রশ্ন করস কেন? ও তো সাদামাটা মেয়ে, গ্রামের সাধারণ পরিবার থেকে বিলং করে। ওর দাদাটা আবার চাল্লু চিজ, চুল পাকছে ঠিকই, রাগের তেজ কমে নাই। এখনো লুঙ্গি কাছা দিয়া চোর খেদাইতে পারবো। তৌফের আবোলতাবোল যুক্তি শুনে বিরক্ত হলো মাহতিম। বিরক্তি ভাবটা সাইডে ফেলে আপাতত মুদ্রা কথায় আসলো। ওর ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড সম্পর্কে তোরা কেউ জানিস না? ওর দাদা, হান্নান মোল্লা সলিড একটা মানুষ। উনার মতো নির্ভেজাল মানুষ তুই হাজার খুঁজলেও পাবি না। উনি যে শেফালির মতো ধুরন্ধর মহিলাকে এখনো থাকতে দিয়েছে, এটা ওই মহিলার ভাগ্য বলা চলে। ওই মহিলা যা যা করেছে, ওই তথ্য যদি শুনতে পারিস, তাহলে থুথু করবি। আমি যদি হান্নান নানার জায়গায় থাকতাম, ওই মহিলার যা দশা করতাম পুরো গ্রাম সাক্ষী থাকতো। আমি কতটা ধৈর্য নিয়ে চুপ ছিলাম, এটা জাস্ট আল্লাহ জানে। খালি মেহনুরের কথা চিন্তা করে এতদিন শান্ত ছিলাম। পরশু যেহেতু চলেই যাচ্ছি, যাওয়ার আগে ওই মহিলার কাহিনী রফাদফা করে যাব। মাহতিমের কথা শুনে তৌফ কিছুক্ষণ চুপ মেরে রইল। মেহনুরের পরিবার সম্বন্ধে কি এমন জানতে পেরেছে সেটা জানার জন্য আকুপাকু করছিল। সেই আকুপাকুর রেশ দীর্ঘ না হতেই মাহতিম তখন উঠে দাঁড়ালো। ট্রাউজারের পকেটে দুহাত গুজে ডানদিকের খোলা জানালার কাছে যেতে লাগলো।
হালকে নীলের কার্টেনগুলো বাইরের হাওয়ায় উঠছে। মাহতিম সেখানে দাঁড়ানোর সাথে সাথে কার্টেনগুলো দুধারে ঠেলে দিল। পূর্ণচন্দ্রের আকাশে দৃষ্টি রেখে কঠোর ভঙ্গিতে বলল, শেফালির পুরো নাম হামিদা বিনতে শেফালি। এই মহিলার মা নেই, বাবা দ্বিতীয় বিয়ে করে বউ নিয়ে সংসার করছে। ওই বউয়ের চরিত্র খারাপ, একসময় আক্কাস চেয়ারম্যানের সাথে গভীর সম্পর্ক ছিল। শেফালি ওর দূর সম্পর্কীয় খালা জমিলার কাছে বড় হয়েছে। ওই খালাও আহামরি সচ্চরিত্র মহিলা না। লোকে মুখে শোনা যায়, এই জমিলা রাতের বেলায় বাড়ি থাকতো না, কোথায় যেত ওই তথ্য তোর জানার দরকার নেই। হান্নান নানার মেজো ছেলে কোনো মাস্টার ফাস্টার না, ওইটা এক নাম্বার নেশাখোর। একসময় জুয়ারিদের সাথে 24 কাটতো, ওই নেশাখোর এখন রাঙ্গামাটিতে আছে। ওখানে টুকটাক স্মাগলারের কাজ করে। হান্নান নানা নিজের মেজো ছেলেকে ত্যায্যপুত্র বলে দিয়েছে, এর জন্য ভুলেও শেফালির সাথে দেখা করতে পারে না। শেফালির সাথে প্রেমের সম্পর্ক ছিল, আর শেফালি নিজের কুকীর্তি ঢেকে মোল্লা বাড়ির বউ হয়েছিল। শেফালির একটাই উদ্দেশ্য ছিল, ওটা ছিল সম্পত্তির লোভ। তার উপর মেহনুরের দাদি খুব বড়লোক পরিবার থেকে এসেছিল। ওর দাদির যত সম্পত্তি ছিল সবই নানার নামে, আর নানার নামে মানে ইন ফিউচারে সেটা 3 ছেলের নামে। এই খবর যখন জানতে পারে, তখন শেফালি কাদা খেয়ে হলেও মেজো ছেলেকে ফাঁসায়, বিয়ে করে, আরও নানা কাহিনী করে, সেগুলো জেনে লাভ নেই। মেহনুর যখন 4 মাসের ছিল, তখন এই মহিলার কোলে তখন 6 মাসের সুরাইয়া। মেহনুর এই বংশের সবচেয়ে সুন্দরী বাচ্চা ছিল, সবাই বলতো ও নাকি মরহুম দাদির রূপ নিয়ে এসেছে। শেফালি এটা সহ্য করতে পারেনি, হিংসার জ্বালায় মেহনুরকে পানিভর্তি বড় বোলের মধ্যে শুইয়ে দিয়েছিল। কিন্তু মেহনুরের নসিব ভালো ছিল, ও বেঁচে যায়। আর হাস্যকর ব্যাপার হলো, এত কিছু হওয়ার পরও হান্নান নানা ওই মহিলাকে মাফ করে দেয়। কাহিনী এখানেই শেষ না, আরও কাহিনী আছে। এই বংশের বড় ছেলে কে জানিস? সুজলা মামির ছেলে হচ্ছে বড় ছেলে, ওর নাম শাওন। শাওন, শানাজ, সাবা এরা সহোদর ভাইবোন, বাট ইনসিডেন্টালি শাওন বর্তমানে কানাডাবাসী। আর শেফালির যে একটা ছেলে আছে ওটা জানতিস? প্রশ্নটা করে জানালা থেকে ঘুরল মাহতিম। জানালার দিকে পিঠ দিয়ে পকেট থেকে দুহাত বের করলো, বুকের উপর হাত দুটো ভাঁজ করে একপেশে হাসি দিয়ে বলল, ওর নাম সিফাত, ওটাও আরেকটা লম্পট। ওটাকে গা ঢাকা দিয়ে বাঁচানোর জন্য মিশরে পাঠিয়ে দিয়েছে। এখন মেবি গভর্নমেন্ট হাসপাতালের সুইপার, আগে প্রাইমারি স্কুলের সুইপার ছিল। আরও শুনবি? তৌফ বিশাল বড় ঢোক গিলে হতভাগা দৃষ্টিতে বলল, তুই এগলা কবে করলি দোস্ত? মানে, এই কাজটা যদি সরকারের লিগা করতি, কি পরিমাণে ইনকাম করতি চিন্তা আছে? এবার মাহতিম ফিক করে হেসে দিল। হাসতে হাসতে বলল, 12টা মাসের মধ্যে 10টা মাস বাইরেই থাকি, আমার কন্ট্রিবিউশনটা জায়গা মতো ঠিকই আছে। দেশেরটা দেশের জন্য, নিজেরটা নিজের জন্য। তৌফ ওর কথার হেয়ালিটা বুঝতে পারল না। ভ্রুদুটো ভীষণ কুঁচকে প্রশ্ন গলায় বলল, বুঝি নাই, আবার বল। মাহতিম হাসি থামিয়ে আগের মতো স্বাভাবিক হলো। কিন্তু কথার মাঝে আবারও হাসতে হাসতে বলতে লাগলো, শেফালির ভাষ্যমতে, মেহনুরের কপালে কোনোদিন বিয়ের ভাগ্য জুটবে না। যদি কখনো হয়েও যায়, সে বিয়ে নাকি ভেঙ্গে যাবে। আমি কথাটা শুনলাম, প্রচুর হাসলাম, এরপর ডিসাইড করলাম, দরকার পড়লে হাত পা বেঁধে হলেও মেহনুরকে তুলে আনব। তবুও ওই শেফালির সামনে ওকে রাখবো না। কিন্তু ওই মহিলা আমার সাথে পল্টি মারতে গিয়ে উল্টো নিজের ফাঁদে ধরা খায়। সুরাইয়ার সাথে কথা উঠানো তো দূর, আমি আরো সুন্দর মতো এক চান্সে মেহনুরকে পেয়ে গেলাম। খুব কষ্টে কথাগুলো শেষ করলো মাহতিম। আটকে রাখা হাসিটা পুরো রুমের মধ্যে ছড়িয়ে পড়ল। মাহতিমকে ওরকম ভাবে হাসতে দেখে তৌফ যেন মলিন চাহনিতে তাকালো। এক বন্ধু প্রিয়তমাকে অর্জন করে আত্মখুশিতে হাসছে, আরেক বন্ধু আকাঙ্ক্ষিত প্রিয়দর্শনীকে দূরে রেখে বদ্ধ রুমে কষ্ট পাচ্ছে। দুজনের কত মিল, তবুও সেই মিলের মধ্যে আকাশ পাতাল অমিল। পুরো বাড়ির মধ্যে শব্দহীন অবস্থা বিরাজ করছে। দূর থেকে অস্পষ্ট সুরে ব্যাঙের ডাক ভেসে আসছে। রাতের সময়গুলো হুবহু গ্রামের মতো না লাগলেও সাদৃশ্য ব্যাপার দেখা যাচ্ছে। কোলাহলযুক্ত ব্যস্ত শহরটা ঘুমের চাদরে ঢেকে আছে এখন।
আকাশে দেখা যাচ্ছে ঝাপসা ঝাপসা ধোঁয়া, সেই ধোঁয়া কি শীতের সূচনা, সে সম্পর্কে বলতে পারছে না মেহনুর। ছাদের রেলিংয়ে দুহাত রেখে রাতের আকাশে তাকিয়ে আছে সে। দীঘল চুলগুলো আজ কেউ বেঁধে দেয়নি, একদিনের এই তারতম্য দেখে নিজের প্রতি ভালোই অযত্ন কাজ করছে। ছাদের ডান দিকটা এখন শয়নকক্ষ হিসেবে নির্বাচন করা হয়েছে, সেই নির্বাচনের পুরো কার্যাদি মাহতিম নিজে করেছে। মার্জার একটা সিদ্ধান্তের উপর মাহতিম এখনো রেগে আছে, সেই রাগ কোনোভাবেই মায়ের সামনে দেখিয়ে বেড়ায়নি। নিজের সদ্য বিবাহিত বউকে আলাদা রাখার মতামতে গম্ভীর মুখে সায় দিয়েছে মাহতিম। মা ছেলের এমন অদৃশ্য রেষারেষিতে বিচ্ছিন্ন ভাবে ছাদের রুমটায় থাকতে হচ্ছে মেহনুরের। এ নিয়ে বিন্দুমাত্র আক্ষেপ নেই তার, মলিন মুখটা নিয়ে সবসময়ের মতো আজও মাথা নিচু করে রেখেছে সে। বিশাল ছাদটার ডানদিকে বড় একটা রুম আছে, রুমটা মাহতিমের একান্ত রুম হিসেবে বিবেচ্য হলেও বর্তমানে সেটা মেহনুরের জন্য নির্দিষ্ট করা হয়েছে। মার্জা এ নিয়ে প্রচুর বিরোধিতা করলেও একটুও লাভ হয়নি। মাহতিমের কথার উপর কথা ফলাতে পারেননি তিনি। মাহতিমও কাট কাট গলায় ঠাট বজায় রেখে বলে দিয়েছে, যে পর্যন্ত মেহনুরের উপযুক্ত বয়স হবে না, সে পর্যন্ত ছাদের রুমটাই ওর আসল রুম। সেখানেই ও থাকবে, খাবে, সব করবে, কিন্তু অন্য রুমে শিফট হতে পারবে না। যদি শিফট করাই লাগে তাহলে মাহতিমের রুমেই ফিরে আসুক। মার্জা এমন কথা শুনে কিছুটা ক্রোধগ্রস্ত থাকলে পরক্ষণে শান্ত হয়ে যান। ছেলের উপর থেকে রাগ সরিয়ে শান্তভাবে বুঝান, পরিস্থিতির দিকে চিন্তা করে মাহতিমকে ব্যাপারটা খুঁটিনাটি দেখিয়ে দেন। মাহতিম সব শোনার পর আর কোনো কথা বলেনি। চুপচাপ রাতের খাবার খেয়ে ঘুমাতে চলে গিয়েছে। এদিকে সবার সঙ্গে খেতে বসা মেহনুর প্রচণ্ড অস্বস্তি নিয়ে খাওয়া শেষ করেছে। সবাই যখন যার যার রুমে ঘুমের রাজ্যে মগ্ন, তখন মেহনুরের চোখে ঘুম নেই। রুমটা যতই বিলাসবহুল হোক না কেন, মন পড়ে আছে গ্রামের ভিটেতে। সেই ছোট্ট রুম, ছোট্ট জগতের মাঝে। মেহনুর ছাদের রেলিং থেকে হাত সরিয়ে ধীরে ধীরে পিছাতে থাকে, আকাশের দিক থেকে দৃষ্টি সরিয়ে ছাদের মেঝেতে নিবন্ধ করে। রুমের দিকে যাওয়ার জন্য সম্পূর্ণরূপে ঘুরে দাঁড়ায়, সেদিকে এগুতে এগুতে এক পর্যায়ের রুমের সামনে চলে আসে। স্বচ্ছ কাচের দরজাটা থাইগ্লাসের মতো ডানে টেনে ভেতরে ঢুকে। নীরবে হেঁটে এসে আয়নার সামনে দাঁড়ায় মেহনুর, নত করে রাখা দৃষ্টি দুটো আস্তে আস্তে উপরে তুলে তাকায়। নতুনের মতো চকচকে আয়নায় নিজের প্রতিবিম্ব দেখতে পেয়ে গুমর ভঙ্গিতে তাকিয়ে থাকে। সারাদিন সবার সাথে শান্তভাবে চললেও রাতের এমন নিরিবিলি মুহূর্তে প্রচণ্ড অসহায় লাগছে। মনের মধ্যে আছড়ে পড়ছে একের পর এক ঝড়, সেই ঝড়ের ঝাপটায় নড়বড়ে হয়ে যাচ্ছে মনের ছোট্ট পরিধিটা। মেহনুর কোনোভাবেই নিজেকে আর সামলাতে পারল না, ওই আয়নার সামনে তাকিয়ে থেকে ঝোড়ো ঝোড়ো করে চোখের অশ্রুধারা ছেড়ে দিল। শান্ত নেত্র দুটো অশ্রুবন্যায় টলটল করে উঠল তখন, গালের নরম পরিখা বেয়ে অশ্রু পড়তে লাগলো তার। নিঃসঙ্গ সময়গুলো ভীষণ যন্ত্রণা দিচ্ছে ওকে, যন্ত্রণা অনুভবের জায়গাটা উচ্ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে মেহনুরের। অবধারায় পড়তে থাকা অশ্রুগুলো দারুণ ভেজে ঝরতে লাগলো, এবার নিস্তব্ধ রুমটা ফিসফিস শব্দে মুখর হলো। সেই ফিসফিস আওয়াজটা রুমের বাইরে যেতে পারল না, শহরের বুকে ছুটে চলা বাতাসটা মিলিয়ে দিল সেই শব্দগুলো। দোতলার রুমের শুয়ে থাকা মাহতিম কোনোক্রমেই সেই শব্দগুলো আঁচ করতে পারল না। মেহনুরের কণ্ঠনালী থেকে নিঃসৃত প্রতিটি চাপাকষ্ট দেয়ালের শক্ত জমিনে ধাক্কা খাচ্ছে, ধাক্কা খেয়ে প্রতিফলিত হয়ে রুমের মধ্যেই ঘুরপাক খাচ্ছে। মেহনুর অশ্রুপূর্ণ চোখ খুলে আবার আয়নার দিকে তাকালো, তেজালো কান্নার গতিটা কমতে কমতে হেঁচকির তালে এসে ঠেকল। অনবরত হেঁচকি তোলার জন্য কেঁপে কেঁপে উঠছে মেহনুর, চোখের অবস্থা শান্তরূপ ছেড়ে অশান্ত আকার ধারণ করেছে এখন। আয়নার দিকে দৃষ্টি স্থির রেখে শাড়ির আঁচলটা মুঠোবন্দি করল তখন, আবদ্ধ আঁচলটুকু উপরে উঠিয়ে কম্পমান হাতে চোখের সিক্তভাব মুছল। চোখ থেকে অশ্রুর শেষ অস্তিত্বটুকু মুছে চুপচাপ ভঙ্গিতে বিছানায় উঠে বসল। থাই গ্লাসের দরজাটা ওভাবেই খুলে রেখে বালিশে মাথা রাখল, দরজা দিয়ে প্রচুর বাতাস ঢুকছে। দরজায় ঝুলানো হালকা নীলের পর্দাটা থাইগ্লাসে বাড়ি খাচ্ছে। মেহনুর সেদিকে কিছুক্ষণ তাকিয়ে থাকতেই বৃথা চেষ্টা হিসেবে চোখের পাতা বুজল। বিছানায় টান হয়ে শুতেই পেটের উপর হাত দুটো রেখে দিল। মাথার উপর চলতে থাকা ফ্যান,
সেই সঙ্গে বাইরের হিম হাওয়া এসে তন্দ্রাচ্ছন্ন করে দিল ওকে। মেহনুর হালকা মতন ঘুমের ঘোরে ডুব দিলে হঠাৎ থাইগ্লাসের দরজা খোলার শব্দ হয়। শব্দটা এমনভাবে হচ্ছে যেন কেউ সর্তকভাবে দরজা খুলে ভেতরে ঢোকার চিন্তা করছে। মেহনুর ঘুমের ঘোরে বদ্ধ চোখে কপাল কুঁচকে ফেলেছে। ব্যাপারটা বাস্তব না অবাস্তব সে বিষয়ে বুঝার চেষ্টা করছে, কিন্তু বুঝার সাপেক্ষ বেশি না হতেই চোখের পাতা খুলে তাকালো। অমনেই ধরপড় করে শোয়া থেকে উঠতে নিল মেহনুর, কিন্তু অর্ধেক মতন উঠতেই কারো আজ্ঞাদেশ এসে পড়ল। মেহনুর ছোট্ট একটা ঢোক গিলে পিটপিট তাকিয়ে থাকতেই তৎক্ষণাৎ বিছানায় দ্বিতীয় ভর এসে যুক্ত হলো। মেহনুর কনুইয়ে ভর দিয়ে শোয়া থেকে উঠতে নিয়েছিল, আজ্ঞাদেশ শুনতাই ওই ভঙ্গিতে কনুইয়ে ভর রেখে মাহতিমের তাকিয়ে রইল। মাহতিম ওর অবস্থা দেখে হাসি দিয়ে বলল, কনুই ব্যথা হয়ে যাবে, শুয়ে পড়ো। হ্যাঁ, সূচকে মাথা দুলালো মেহনুর। পুনরায় বালিশে মাথা ঠেকিয়ে শুল। মাহতিম ওর দিকে এক ধাপ এগিয়ে ডান হাতটা পাশে থাকা টেবিল ল্যাম্পের দিকে বাড়িয়ে দিল। স্বাভাবিক কপালটা ক্রমান্বয়ে চিন্তাযুক্ত হতে হতেই চট করে টেবিল ল্যাম্পটা সাদা বাতিতে জ্বলে উঠল। ঠিক তখনই মাহতিমের চোখের সামনে মেহনুরের মুখটা পরিষ্কার হয়ে উঠল। মাহতিম যেভাবে কপাল কুঁচকে তাকিয়ে আছে, সেটা একদমই সাধারণ ভঙ্গির তাকানো না। ওই চোখের চাহনি বারবার ঘুরছে, সূক্ষ্মভাবে পর্যবেক্ষণ করছে, সরু দৃষ্টিতে কপাল কুঁচকাচ্ছে আরো। মেহনুর ভয়ে জর্জর হয়ে গুটিয়ে গেলে মাহতিম টেবিল ল্যাম্পের ওখান থেকে হাত সরিয়ে ফেলে। মেহনুরের দিকে মুখ নামিয়ে মেহনুরের বাদিকে হাত রাখে। বালিশের উপর বাহাতের ভর রেখে শুয়ে থাকা মেহনুরের মুখোমুখি হয়। সেই সন্দেহপ্রবণ দৃষ্টিটা ছুড়ে দিয়ে মেহনুরের গালটায় ডান হাতটা রাখে। গালের উপর মাহতিমের ঠান্ডা হাতের স্পর্শ পেয়ে আকস্মিকভাবে চোখ বন্ধ করে মেহনুর, সেকেন্ডের মধ্যে আবার চোখ খুলে তাকায়। মাহতিমের তীক্ষ্ণ চাহনিটা ধীরে ধীরে নরম হচ্ছে, সেই নরম ভাব যত তীব্র হচ্ছে, মেহনুরের জমাটবদ্ধ কান্নাটা বাইরে প্রকাশের জন্য নিংড়ে আসছে যেন। মাহতিম অনেকক্ষণ চুপ করে ছিল ঠিকই, এবার যেন সুরটাও কোমল করে বলল, হাউমাউ করে কাঁদতে ইচ্ছে করছে। সেই কোমল সুরটুকু কানে যেতেই ভেতরের সমস্ত জোরটা ধুলোয় উড়িয়ে দিল। চোখ ছাপিয়ে মাহতিমের সামনেই অশ্রুক্লিষ্টে নত হলো মেহনুর, ঠোঁট দুটো ভেতরে গুটিয়ে দুপাটি দাঁত দিয়ে কামড়ে ধরল তখন। নাক ফুলিয়ে কান্না করতেই পুরো মুখ লালচে হয়ে উঠল ওর, নাকের ডগাটা আবার লালবর্ণে গাঢ় হলো। মেহনুরের কান্নারত মুখটার দিকে তাকিয়ে থেকে ওষ্ঠযুগল এগিয়ে নিল মাহতিম, চোখবন্ধ করে নাকের লালচে অংশটুকুতে স্পর্শ বসিয়ে গাঢ় চুমু খেল। মেহনুরের গালটা ছেড়ে দিয়ে ওর ডান হাতটা ধরল, হাতটা টেনে এনে নিজের ঘাড়ের উপর রাখল মাহতিম। তখন স্পর্শমুক্ত করল মেহনুরকে, সুকৌশলে বামহাতটাও একইভাবে ঘাড়ে টেনে আনল। মেহনুর কিছু টের পাওয়ার ভঙ্গিতে তৎক্ষণাৎ অশ্রুজড়িত চাহনিতে তাকালো। তাকাতে দেরি, অমনেই একজোড়া পেশীয় হাত এসে মেহনুরকে শূন্য তুলে নিল। ঘটনার প্রেক্ষিতে মেহনুর ভয়ঙ্কর ভাবে চমকে উঠবে, সেই সুযোগের পূর্বেই মাহতিম চলতে শুরু করল। মাহতিমের দিকে ঠিক তাকাতেই গলা ভিজিয়ে প্রশ্ন করল মেহনুর। প্রচণ্ড উদ্বিগ্ন হয়ে চাপা ভাবেই বলল, কোথায় যাচ্ছেন? মাহতিম এমন উদ্ভট প্রশ্ন শুনে ফিক করে হাসল। মেহনুরের দিকে দুষ্টু হাসিতে তাকিয়ে জবাব দিল, বুঝো না কোথায় যাচ্ছি? মেহনুর সাথে সাথে কান্না ভুলে চকিত দৃষ্টিতে তাকালো। আবারও সেই ভয়মিশ্রিত গলায় বলল, আপনি দয়া করে আমাকে নামিয়ে দিন। আপনার রুমে নিয়ে যাবেন না। মা দেখতে পেলে খুব কষ্ট পাবেন, আপনি দয়া করে আমাকে নামান। মাহতিম এতক্ষণ হাসির ছলে সবকিছু নিলেও এবার মেহনুরের কথা শুনে শক্ত চাহনিতে তাকালো। সিঁড়ির মাথায় হাঁটা নামিয়ে কাঠিন্য সুরে বলল, আপনার রুম? আবার কি? ওটা তোমার রুম, অবশ্যই আমাদের রুম। ফার্দার যদি তোমার মুখ থেকে আপনার শব্দ শুনি, তোমার খবর আছে। মাহতিমের শাসানো বাণী শুনে চুপটি মেরে গেল মেহনুর। আর কোনো শব্দ উচ্চারণ করল না সে। মাহতিম ওর দিক থেকে দৃষ্টি সরিয়ে হাঁটা দিল গন্তব্যের দিকে। সিঁড়ির প্রতিটি ধাপ অতিক্রম করে নিচে নামল মাহতিম, নিজের রুমের দিকে নিয়ে চলল মেহনুরকে। রাত জেগে সিওসি খেলে হাই তুলতে তুলতে দরজা খুলল মাহদি। ঘুমে ঢুলু চোখে স্বামীকের ফোনটা ফেরত দিতে বেরোলো, বড় হাইটা হাতের উল্টো পিঠে চাপা দিতে তুলবে ঠিক তখনই চোখের সামনে মাহতিমের অবস্থা দেখতে পেল।
মেহনুরকে চেপে কোলে নেওয়ার দৃশ্য দেখে চমকানো দৃষ্টিতে তাকিয়ে রইল। ভাইয়ের জন্য আর হাত চাপা দিতে মনে থাকল না। বড় ভাইয়ের এমন কাণ্ডকারখানা দেখে আশ্চর্য ভঙ্গিতে বলতে লাগলো মাহদি, আবার বাটপারি! দাঁড়াও, মায়ের কাছে লাগাচ্ছি। তখন তোমার ফোন চেয়েছিলাম, তুমি দাওনি না, এবার দেখো কি করি। মাহদি কটমট রাগে যেই গলা ছেড়ে চেঁচাবে, তখনই পেছনে থেকে মুখ চেপে ধরল তৌফ। মাহদি গোঙানির মতো শব্দ করতে থাকলে তৌফ তাড়াতাড়ি ওকে টেনে এনে রুমের ভেতরে ঢুকালো। দরজাটা লাগিয়ে দিয়ে মাহদিকে বিছানার উপর ছেড়ে দিল। মাহদি হাঁপড়ের মতো নিঃশ্বাস নিতেই তৌফের দিকে তাকালো। স্বল্প সময়ের মধ্যে দুজনই বেশ হয়রান হয়ে গিয়েছে। মাহদিকে টেনে আনতে গিয়ে প্রচুর ক্লান্ত লাগছে তৌফের। তৌফ কোমরে দুহাত রেখে জোরে জোরে নিঃশ্বাস নিতেই ভ্রু কুঁচকে ক্রুদ্ধভাবে বলল, তোরে কি গুড়া কৃমি কামড়ানি দিছিল? পেটের মধ্যে নাড়াচাড়া দেয়? কি কাহিনী করতে নিছিলি? তোরে তো বাথরুমের ফ্ল্যাশে চুবানো দরকার, ফাজিল কোথাকার! তৌফের কথা শুনে দারুণভাবে ক্ষেপে উঠল মাহদি। বিছানা থেকে নেমে সোজাসুজি দাঁড়িয়ে পড়ল সে। তৌফের দিকে চোখ রাঙিয়ে বেশ কাট কাট ভাবে জবাব দিল, মা আমাকে বড় একটা রেসপন্সিবিলিটি দিয়েছে। মা বলেছে ভাইয়া যেন কোনোভাবেই আমার বউয়ের রুমে না যায়। যদি যায়, তাহলে তাড়াতাড়ি খবর দিয়ে দিতে। মাহদির বড় বড় কথা শুনে তৌফ বা ভ্রুটা উঁচিয়ে তাকালো। মুখের ভাবটা তৎক্ষণাৎ তিরিক্ষি করে গমগম কণ্ঠে বলল, ওই দাঁড়া দাঁড়া 1 মিনিট। তুই আগে রেসপন্সিবিলিটি বানান কর। এখনই কইরা দেখাবি, না পারলে এমন এক থাপ্পড় মারুম, গালে হাত দিয়া 2 রাত কাঁদবি। তৌফের কথায় নাক ফুলিয়ে তাকালো মাহদি। 2 পা এগিয়ে এসে বেশ ভাব নিয়ে বলল, তুমি যে ভাইয়ার পাসপোর্ট হারিয়ে ফেলেছ, আমি কিন্তু এটা জেনে গিয়েছি। যদি এটা ভাইয়ার কানে লাগাই তো। কথাটুকু বলে বদমাইশি হাসি দিয়ে থেমে গেল মাহদি। সেই হাসিটুকু প্রসার করে ভ্রু নাচাতে থাকলো। তৌফ ওর অবস্থা দেখে ভয় জমে গেল। এত বড় গোপন তথ্য কিভাবে জেনে গেল সে ব্যাপারে একদমই চিন্তা করতে পারছে না সে। তৌফের শুষ্ক মুখটা দেখে মাহদি আরো একগাল হাসল। হাসতে হাসতে তর্জনী তুলে রাস্তা থেকে সরে যেতে ইশারা করল। তৌফ রেগেমেগে বিরক্ত নিয়ে তাকালে মাহদি আবার হাসি দিয়ে বিনা শব্দে ঠোঁট নাড়িয়ে বলল, পা সপরট। তৌফ বাধ্য হয়ে রাস্তা থেকে সরে গেলে মাহদি হেঁটে হেঁটে দরজার দিকে চলল। তৌফ রাগত ভঙ্গিতে ওর পশ্চাৎদেশ বরাবর লাথিসূচকে পা তুললে, ঠিক তখনই মাহদি পিছু ফিরে তাকালো। ধরা পড়ার ভয়ে তাড়াতাড়ি নিজেকে পরিষ্কার করতে পায়ের ব্যায়াম দেখিয়ে বলল, তাকাস কেন? ব্যায়াম করি। পাটা যে কি ব্যথা গো বাবা, মুখটা দিয়ে মালিশ করা দরকার। তৌফের মিথ্যা কথাটা ঠিকই ধরল মাহদি, কিন্তু মুখে সেটা ভাইয়ের মতো স্পষ্ট করে বলল না। মাহতিমের প্রতিরূপ আচরণ দেখিয়ে শান্ত পায়ে বেরিয়ে গেল। কিন্তু আশ্চর্যজনক ব্যাপার হলো, মার্জার রুমে সে গেল না। নিজের রুম থেকে বের হয়ে স্বামীকের রুমে গেল, কিন্তু সেখানেও কিছু বলল না। তৌফ সবটা ব্যাপার হতভাগার মতো পর্যবেক্ষণ করতেই নিজের মনে উচ্চারণ করতে লাগলো, যেমন ইলিশ, তেমনি 2 জাটকা। কেউ কারোর চেয়ে 1 ইঞ্চি কম না। কিন্তু আর যাই কর, মাহতিমের ব্যাপারে কিচ্ছু বলিস না বেটা। ভুলেও আপাতত কিচ্ছু বলিস না। মেহনুর সংকীর্ণ মনে কুঁকড়ে আছে। মাহতিমের দিকে চোখটা পর্যন্ত স্বাভাবিকভাবে তুলতে পারছে না। মাহতিম ওকে কোলে নিয়ে নিজের রুমে ঢুকে গেল। দরজাটা চাপানোর জন্য পা দিয়ে হালকা একটা ধাক্কা দিল দরজাটায়। দরজাটা মৃদু ক্রিয়া পেয়ে বন্ধ হতেই বিছানার দিকে এগিয়ে গেল মাহতিম। বিছানার কাছ ঘেঁষে চুপচাপ দাঁড়িয়ে পড়লে এবার কাঙ্ক্ষিত মুখটার দিকে দৃষ্টি নিক্ষেপ করল। মেহনুরের নত করা চাহনিটুকু অনিমেষ নেত্রে অবলোকন করে ছোট্ট একটা নিঃশ্বাস ছাড়ল। ওই মুখটার উপর স্থির দৃষ্টি রেখে বিছানার উপর ডান হাঁটুটা তুলে দিল মাহতিম। হাঁটুতে ভর দিয়ে হাত দুটো বিছানার দিকে নামাতে নামাতে মেহনুরকে বালিশ বরাবর শুইয়ে দিল। জীর্ণ অবস্থায় গুটিয়ে থাকা মেহনুর প্রচণ্ড জোরতায় নেত্রজোড়া বুজে ফেলল। ওমন আকস্মিক মুহূর্তে কি করে নিজেকে স্বাভাবিক রাখবে, সেটা নিয়ে ভাববার অবকাশ ছিল না। খুব কাছ থেকে অনুভব করতে পারছিল মাহতিমের সঙ্গটা। মাহতিম যে গভীর দৃষ্টিতে তাকিয়ে আছে, সেই দৃষ্টির মাঝে চোখ মেলে তাকালে যে কত বড় সর্বনাশ হয়ে যাবে, সে সম্পর্কে মেহনুর একটু হলেও অবগত ছিল।
মেহনুরের অপ্রস্তুত মুখটা দেখে মাহতিম কিছু সময় নীরব রইল। সেই নীরবতার মাঝে ধীরে ধীরে হাতটা এগিয়ে দিল। তখন মেহনুরের কোমল গালের উপর আঙ্গুল ছুঁয়ে ছুঁয়ে বলতে লাগলো মাহতিম, তোমাকে আমি কিছুই করব না মেহনুর, শুধু এটাই চাই তুমি যেন একটু ইজি ফিল করো। জানি তোমার প্রচুর সমস্যা হচ্ছে, সবকিছুই এলোমেলো লাগছে। আমাকে দেখেও তুমি স্বস্তি অনুভব করছো না। ওভাবে একা একা কাদার চাইতে তুমি আমার সঙ্গেই থাকো। মাকে এই বিষয়ে বলবো না, মা জানবেও না। তুমি ঘুমাও। কথাটুকু রীতি টেনে মাহতিম হাতটা সরিয়ে নিল। মেহনুরের কাছ থেকে সরে গিয়ে জানালার পর্দাটা টেনে দিল। নিরুত্তর মেহনুর নির্বোধের মতো তাকিয়ে থাকলে মাহতিম সেদিকে ধ্যান দিল না। চুপচাপ রুমটা অন্ধকার করে মেহনুরের পাশে চলে আসলো। মেহনুরের দিকে পিঠ দিয়ে ওপাশ ফিরে শুলো। মেহনুর ওই অন্ধকার রুমে কিছুই স্পষ্ট দেখতে পেল না, তবুও মনে মনে অনুভব করতে পারছিল মাহতিম নামক মানুষটা বেশ দূরত্ব রেখে শুয়ে পড়েছে, যতটা দূরত্ব রাখলে মেহনুর কোনো ভয় ছাড়াই ঘুমাতে পারবে। মেহনুর কিছুক্ষণ চুপ করে রইল। সময়ের কাঁটাটা হুড়হুড় করে পেরিয়ে 7টা মিনিট অতিক্রম করল। মেহনুর সময়ের হিসাব না জানলেও কানে তখন 3টা বাজার ঘন্টা বাজল। ঘুটঘুটে অন্ধকার রুমে আগে কখনো থাকেনি মেহনুর। গ্রামে সবসময় জানালা খুলে ঘুমাতো বলে এমন নিকষ অন্ধকারে পড়তে হয়নি। এতক্ষণ কোনো সমস্যা না হলেও এখন ঠিকই বিপাকে পড়তে হলো। রুমটা চরম অন্ধকার হওয়ার ফলে মেহনুর একটু হলেও ভীত হতে লাগলো। কোনো সাড়া নেই, শব্দ নেই, দূর থেকে নেড়ি কুকুরের ঘেউ ঘেউ শোনা যাচ্ছে। কুকুরের ডাকটা স্বাভাবিক হলেও পারত, কিন্তু সে ডাক যে নিশাচর দেখলে শোনা যায় সে সম্পর্কেও জানত মেহনুর। মূল ভয়টা তখনই আঁকড়ে ধরল, যখন অশরীরীর ব্যাপার নিয়ে খুব ভয়ঙ্কর একটা কল্পনা করে ফেলল সে। মেহনুর তাড়াতাড়ি দুটো ঢোক গিলে ডানদিকে তাকালো। তাকিয়ে কোনো লাভ হলো না, কিচ্ছু তখন দেখা যাচ্ছে না। এত অন্ধকার দেখে গা ছমছম করছে ওর। একদিকে মনের ভয়, অপর দিকে নতুন পরিবেশ, এ দুটো মিলে তছনছ অবস্থা হচ্ছে মেহনুরের। মেহনুর তখন না পারতে মাহতিমের দিকে হাত বাড়িয়ে দিল। ভয় হাতটা ঠান্ডার মতো জমে গেছে, থরথর করে অনবরত কাঁপছে, তবুও শক্ত অবলম্বন খোঁজার জন্য মাহতিমের দেহটাকে খুঁজছে তখন। হাতটা প্রথমে পাতলা কম্বলের পশমি আস্তরণটা টের পেল। মাহতিম যে গায়ে কম্বল টেনে ঘুমিয়েছে সেটাও মানসপটে চিন্তা করে ফেলল। এদিকে কম্বলের স্তরটা যখন পার হয়ে গেল, তখন বিদ্যুতের মতো চমকে উঠল মেহনুর। শিরশির করে উঠল মেহনুরের ছোট্ট দেহের কাঠামোটা। শরীরের সমস্ত লোমকূপ কাটা দিয়ে উঠল তার। ঠান্ডা হাতটা উষ্ণ দেহের অস্তিত্ব পেলেও ভেতরে ভেতরে ঝড় তুলে ফেলেছে ওর। মেহনুর চোখ মুখ কুঁচকে মাহতিমের উন্মুক্ত পিঠটায় কাপা কাপা হাত রেখে দিয়েছে। মাহতিম যে শোয়ার পূর্বে টি শার্ট খুলে শুয়েছে সেটা সম্ভবত অন্ধকারের জন্য টের পায়নি। মেহনুর এমন অবস্থায় ফেঁসে যাবে সেটা চিন্তাও করতে পারেনি, তন্মধ্যে ঠান্ডা হাতের পরশ পেয়ে তড়িঘড়ি করে জেগে গেল মাহতিম। পরিস্থিতি তখন কি হচ্ছে সেটা বুঝার জন্য তাড়াতাড়ি মাথাটা মেহনুরের দিকে ঘুরালো। গা থেকে কম্বল নামিয়ে মেহনুরের হাতটা পিঠ থেকে সরালো ঠিকই, কিন্তু নরম হাতটা মুঠোবন্দি করে ধরল। ওর দিকে সম্পূর্ণ ঘুরে প্রসন্ন কণ্ঠে বলল, হাত ঠান্ডা কেন? কি হয়েছে তোমার? মাহতিমের প্রশ্ন শুনে লজ্জায় শঙ্কায় জোরতায় কাঁদতে ইচ্ছে হচ্ছে মেহনুরের। মাহতিম এমন উটকো ঘটনা দেখে কি ভাববে সেটা নিয়ে চিন্তা করলেই নিজের উপর ধিক্কার হচ্ছে। মাহতিম কোনো প্রশ্নাত্মক প্রতিক্রিয়া দেখালো না, মেহনুরের হাতটা নিঃশব্দে ছেড়ে দিয়ে শান্ত সুরে বলল, কালকের মতো ওপাশ ফিরো মেহনুর। মেহনুর কথাটা শুনে কুচকানো চোখটা খুলল। অন্ধকার হলেও মাহতিমের দিকে এক পলক তাকিয়ে থেকে ধীরে ধীরে ওপাশ ফিরে শুলো। উত্থাল পাত্থাল চিন্তাগুলো ধীরে ধীরে সবর থেকে নীরব হতে থাকলে পেছনে থেকে পেশিবহুল হাতটা গলার কাছে আঁকড়ে ধরল। পিঠের উপর থেকে এলোমেলো চুল সরে বালিশের উপর স্থান পেতে থাকল। চট করে আকস্মিকভাবে উন্মুক্ত বুকের উষ্ণতা দিয়ে জড়িয়ে ধরল মাহতিম। গলার কাছে রাখা হাতটা দিয়ে মেহনুরকে শক্ত করে নিজের বুকের সাথে মিশিয়ে ধরল। মাথার কাছে চুলের উপর থুতনির কর্তৃত্ব টের পেল মেহনুর। সেই থুতনিটা যখন কয়েক সেকেন্ডের জন্য স্থানচ্যুত হলো, তখন ওষ্ঠজোড়ার কঠিন চাপ অনুভব করল মেহনুর। চোখ দুটো অজানা আন্তঃক্রিয়ায় বুঝে ফেলল সে, ভেতর থেকে সমস্ত জোরটা ঝেড়ে কেশে স্বস্তির নিঃশ্বাস বেরিয়ে এলো।
এতক্ষণ কত শত চিন্তা, কত শত ভয়, কত রকমের জোরতা নিয়ে ক্লিষ্ট ছিল মন, কিন্তু পরিশেষে এবং নির্বিশেষে শান্ত হলো মন। মেহনুর ঠোঁট ভেদ করে নিঃশ্বাস ছাড়ছিল, সেই নিঃশ্বাসের স্পর্শগুলো মাহতিমের হাতের উপর ছড়িয়ে পড়ছিল। মাহতিম নীরবে সবটা টের পেয়ে নিচু গলায় বলল, সময় হোক মেহনুর আফরিন, যেদিন তোমার সম্মতিটা পাবো সেদিন তোমার মুখটা বুকে চেপে রাখতে দেরি করব না। প্রচণ্ড লজ্জায় খিচে গেল মেহনুর। গলার নিচে থাকা মাহতিমের হাতটা দুহাতে খামচে ধরল তখন। মেহনুরের লজ্জা করুণ অবস্থাটা টের পেয়ে পেছনে থেকে হেসে উঠল মাহতিম। সেই হাসিতে চোখ দুটো ঘুমের জন্য বন্ধ করে ফেলল। দিনের আলো ছড়িয়ে পড়লে জেগে উঠল শহর। নীরব নীরব রাস্তাগুলো সরব হলো তখন। বাড়ির পরিবেশ জাঁকজমক ভাবে মুখর হয়ে উঠল, সবাই তখন নাস্তার টেবিলে আসতে থাকল। বাড়ির নতুন বউ হিসেবে আজ মেহনুরের রান্না করার কথা, কিন্তু সেই রেওয়াজে পানি ঢেলে মার্জা নিজেই সবকিছু প্রস্তুত করলেন। মেহনুরকে সাজিয়ে গুছিয়ে পরিপাটি করে নিজের পাশে এনে রাখলেন। মাহতিম যে চালাকি করে ভোর বেলায় উঠেছে, সেই চালাকিটা জায়গামতো ফলিয়ে মেহনুরকে রুমে রেখে এসেছে। মার্জা ব্যাপারটা না জানলেও তৌফের খাতিরে বাকি সবাই সেটা জেনে ফেলেছে। মাহদি কাল রাতের কথাটা পেটে চেপে রাখলেও তৌফ কথাটা পেটে রাখেনি, এমন পেট পাতলা ব্যক্তিদের দুচোখে সহ্য করতে পারে না মাহদি। এখন তো ইচ্ছে করছে তৌফকে কড়া ভাষায় দুটো কথা শোনাতে, ভাইয়ার ব্যাপারে যখন জেনেই গিয়েছো তাহলে সেটা নিয়ে ঢোল পেটানোর মানে কি? মাহদি চুপচাপ কঠোর মুখে শুকনো রুটিতে কামড় দিল। পাশে বসা ফারিন মাহদির গম্ভীর মুখটা দেখে খটকা মনে সবার অগোচরে বলল, কিরে বিট্টু, তোর মুখের এই অবস্থা কেন? সবজি থাকতে ছাগলের মতো খালি রুটি চাবাচ্ছিস কি জন্যে? মাহদি এতক্ষণ শান্তভাবে রুটি চিবাচ্ছিল, কিন্তু ফারিনের এমন হস্তক্ষেপ ওর মোটেই সহ্য হলো না। মুখটা বিরক্তিতে চুবিয়ে ফারিনের দিকে তাকালো, শুকনো রুটিটায় আরেক কামড় দিয়ে স্থির দৃষ্টিতে বলতে লাগলো, তৌফ ভাইয়া কাজটা ভালো করেনি, গবেটের মতো কাজটা করেছে, সেটার জন্য আমার মুড খারাপ। মাহদির মুখে বড় বড় ভঙ্গির কথা শুনে অবাক হয়ে তাকালো। চোখের কোটর বড় করে বিস্ময় সুরে বলল, তোর মুখ যে কটকট করে চলে সেটা জানিস? ভাইয়া তো শুধু শুধু তোকে নিয়ে টেনশন করে না। এইটুকুনি বাচ্চা তুই, যেখানে মুড শব্দটাই স্পেলিং করতে পারবি কিনা সন্দেহ, তার উপর এত বড় কথা বলিস কিভাবে? মাহদি এবার তিরিক্ষি মেজাজে তাকালো। হাতের রুটিটায় হিংস্র ভাবে কামড় দিয়ে স্বর নামিয়ে বলল, শোনো ফারিন আপু, তৌফ ভাইয়ার উচিত ছিল চুপ থাকা। ভাইয়া গাধার মতো মাহতিম ভাইয়ার কথাটা তোমাদের জানিয়েছে। সব কথা সবাইকে বলা যায় না। আর তুমি হয়তো ভুলে গিয়েছো আমি ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট। তুমি যেই ওয়ার্ডগুলো তুমি এখন চিনছো, সেগুলো আমি বাবু থাকতেই ঠোঁটস্থ করে ফেলেছি। আমাকে ছোট ছোট বলে কাহিনী করো না। নিজের চরকায় ডিজেল দাও। মাহদি একদমে কথাগুলো শুনিয়ে পুনরায় খাওয়া শুরু করলো। এবার ঠিকই রুটির সাথে সবজি দিয়ে খেলো। হতভম্ব ফারিন কানের মধ্যে যা শুনল তাতেই স্তব্ধ হয়ে মাহদির দিকে তাকিয়ে আছে। সেই দৃষ্টিতে নির্বাক হয়ে টেবিল থেকে গ্লাস তুলে নিল, ঢকঢক করে পানি খেতেই পুচকে ছেলের কথাগুলো স্মরণ করতে লাগলো। এদিকে মার্জার ডান পাশটায় মেহনুর বসে আছে। সবার খাওয়া দাওয়া এবং আড্ডা পর্ব যত দ্রুতগতিতে হচ্ছে মেহনুর ততই শান্তভাবে চালাচ্ছে। সবাই গপাগপ খেয়ে চললেও মেহনুর একটা রুটি নিয়ে পড়ে আছে অনেকক্ষণ ধরে। মার্জা বারবার তাড়া দিচ্ছেন বেশি বেশি খাওয়ার জন্য, কিন্তু মেহনুর পারছিল না। ঠিক তখনই রুম থেকে পরিপাটি হয়ে বেরোলো মাহতিম। কোমরের কাছে ইন করা গ্রে কালারের শার্ট, কালো বেল্টের সাথে কালো প্যান্ট, হাতে ডার্ক ব্রাউন রঙের ঘড়িটা পরতে পরতে টেবিলের দিকে আসছিল মাহতিম। মার্জা ছেলের জন্য চেয়ার ছেড়ে উঠতে নিলে মাহতিম ইশারায় কে থামিয়ে ফেলে। মার্জা ইশারা পেয়ে সেখানেই দাঁড়িয়ে গেল, দাঁড়ানো অবস্থায় ভ্রু কুঁচকে বলল, তুই বাইরে যাচ্ছিস? মাহতিম টেবিলের কাছে আসতে আসতেই জবাব দিল, হ্যাঁ। জবাবের পাটটা চুকাতেই মেহনুরের দিকে তাকালো। কোনো বিশেষ প্রতিক্রিয়া না দেখিয়ে চট করে নীতির দিকে দৃষ্টি ছুড়ল। মেহনুরের পাশের সিটটা দখল করার উদ্দেশ্যে নীতিকে ছোট্ট একটা ইঙ্গিত বুঝালো। ভাই বোনের ইশারাগুলো একটুও বুঝল না মেহনুর। ওর কিছু বোধগম্য হওয়ার পূর্বেই নীতি চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো,
হাসিমুখে সাবিরের পাশে চলে গেল। খালি হওয়ার সাথে সাথে সিট আয়ত্ত করে ফেলল মাহতিম। টেবিলের উপর থেকে উল্টানো প্লেটটা এক হাতে স্বাভাবিক করে রাখতেই অন্য হাতটা রুটির বলে চালান দিল। মেহনুরের প্লেটটার দিকে কয়েক সেকেন্ডের জন্য তাকালো মাহতিম, এরপর আর কোনো কথা না বলে সোজা মেহনুরের প্লেটে একটা রুটি রাখল। প্লেটের উপর রুটির আগমন দেখে তৎক্ষণাৎ শিউরে উঠল মেহনুর, তাড়াতাড়ি বামে তাকিয়ে মাহতিমের দিকে দৃষ্টি রাখল। মাহতিম এমন ভঙ্গিতে খেতে শুরু করেছে যেন সে কিছুই জানে না, কিছুই করেনি। মেহনুর চুপ মেরে তাকিয়ে থাকলেও ইতিমধ্যে হাসিপর্ব শুরু হয়ে গেছে। সিয়াম মুখে পানি নিয়ে বহু কষ্টে হাসি আটকে রেখেছে, যদি বাই চান্স আরেকটা দৃশ্য দেখে ফেলে অমনেই ছলাৎ ছলাৎ ঝর্ণার মতো মুখ বর্ষণ করে ফেলবে। সৌভিক হাসি আটকাতে না পেরে খুক খুক করে কেসে উঠছে, সেই কাশি থামানোর জন্য পিঠে হাত বুলিয়ে দিচ্ছে তৌফ। তৌফ হাসি আটকানোর পলিসি হিসেবে মুখে ইচ্ছামতো রুটি পুড়ে নিয়েছে। আরেকদিকে নীতি তখন ঠোঁট কামড়ে প্লেটের দিকে ঝুঁকে খাচ্ছে। মার্জা ব্যাপারটা উপেক্ষার নজরে রাখলেও শেষমেশ মেহনুরের পক্ষ নিয়ে বলল, ও যে খেতে পারছে না দেখতে পারছিস? জোর করে যে খাওয়াতে নেই সেটা জানিস না? এক্ষুনি রুটিটা সরা মাহতিম, ওর উপর জুলুম করতে যাবি না। মায়ের কথাটা ভালোমতো শুনল মাহতিম, কিন্তু সেদিকে কোনো ভ্রুক্ষেপ না করে নিজের ভঙ্গিতে বলল, একই নৌকার যাত্রী পেয়ে মজাই লাগছে, ঠিক না মা? মার্জা খুব শান্ত ভঙ্গিতে পানি খেতে নিয়েছিল, কিন্তু ছেলের মুখে খোঁচা শুনে পানি আর গলা দিয়ে নামল না। দ্রুত গ্লাসটা টেবিলে নামিয়ে জোরে জোরে কেসে উঠল মার্জা। মেহনুর দ্রুত শাশুড়ির কাশি দেখে পিঠে হাত বুলাতে থাকলো, এদিকে মার্জা একটু শান্ত হয়ে মাহতিমের দিকে চোখ রাঙিয়ে বলল, তোকে এইসব কথা বলতে না করেছি না? আমাকে দেখলে কোন দিক দিয়ে তোর না খাওয়া লাগে? মাহতিম মায়ের দিকে তাকিয়ে খেতে খেতেই বলল, খবরদার মা, চুপ কর। তুমি ফ্যাটি হয়ে যাচ্ছ, মোটু হয়ে গেছো, ভুঁড়ি বেড়ে গেছে, এসব হেনতেন কথা যেন না শুনি। তোমার ওই প্রতিবেশীদের টিটকারি যদি শুনি, তোমার কিন্তু খবর আছে মা। আমি কিন্তু তোমাকে আগেও বলেছি, আবারও বলছি, তুমি যথেষ্ট সিক। তোমার রোগটা কি সেটা তুমি নিজেও জানো। তাই বলে যদি খাওয়া কমিয়ে দিবে, না খেয়ে থাকবে, তাহলে সেটা তো চলবে না। আমি ইনকাম করছি তোমাদের জন্য, নিশ্চয়ই বাবা বেঁচে থাকলে এটা সহ্য করতেন না। তাছাড়া ওইসব প্রতিবেশীদের কাছে তোমার না যাওয়াই ভালো, ওদের একটারও মেন্টালিটি আমার পছন্দ হয়নি। এতদিন তুমি বউ বউ করেছ, এখন বউ এনে দিয়েছি, দয়া করে ওকে নিয়ে সময় কাটাও। শেষ কথা এটাই বলবো, যদি সুন্দরের কথা বলতে হয়, তুমি যেমনই হও আমার চোখে তুমি মেহনুরের চেয়েও সুন্দর। গলা বাজিয়ে যদি বলা লাগে তাও আমি স্বীকার করব, আমার মা মার্জা বিনতে ফেরদৌসী যথেষ্ট সুন্দরী। মাহতিম কাটকাট সরে কথাগুলো বলে খাওয়ার দিকে পূর্ণ মনোযোগ দিল। যেই মিচকি মিচকি হাসির রোল চলছিল, এখন সেটা পিনপতন নীরবতায় ছেয়ে গেছে। মাহতিমের ঠাট ধ্বনি শুনে সবাই নির্বাক হতবাক হয়ে আছে। সবচেয়ে বেশি আশ্চর্য হয়ে আছে মেহনুর। এই অসভ্য উপাধি পাওয়া লোকটার ভেতর নতুন রূপ দেখে আশ্চর্য হওয়া ছাড়া উপায় নেই। এতদিন যাকে মায়ের সাথে ঠাট্টা মশকারি করতে দেখা যেত, আজ হঠাৎ করে তার মধ্যে জেদের বিস্ফোরণও দেখা গেল। সবাই চুপচাপ চোখ নামিয়ে ফেলল। মেহনুর ওভাবে ড্যাবড্যাবে তাকিয়ে থাকলে কয়েক মুহূর্তের জন্য খাওয়া থামালো মাহতিম। মেহনুরের দিকে তাকানোর পূর্বে সবার দিকে এক পলক তাকিয়ে নিল, সবাইকে নিজ নিজ কাজে ব্যস্ত দেখে এবার মেহনুরের দিকে তাকালো। গলার স্বরটা যথাসম্ভব নিচু করে জোর খাটিয়ে বলল, যদি প্লেটের খাবার শেষ না দেখি তোমাকে আমি ছাড়ব না। মাহতিমের কথা ও চেহারার অবস্থা দেখে ভীত হলো মেহনুর। সরল চাহনি জুড়ে সঙ্গে সঙ্গে ভয়ের বিস্তার হলো। মেহনুরকে ইচ্ছে করে ভয় দেখানোর জন্যে মাহতিম করা দৃষ্টিতে তাকালো। গলার দিকে তাকিয়ে পুনরায় চোখে চোখ রেখে বলল, গলায় কি যেন করেছিলাম মনে আছে? বলতে দেরি, অমনেই গলার সেই কামড়জনিত জায়গাটায় হাত রাখল মেহনুর। এবার মারাত্মক ভয়ে জবুথবু হয়ে মাহতিমের দিকে একদৃষ্টিতে তাকিয়ে রইল। মাহতিম আর বাক্য উচ্চারণ না করে টেবিল ছেড়ে উঠে গেল। যাওয়ার পূর্বে নীতির কাছে গিয়ে কিছু বলেও আসলো।
নিরুপায় মেহনুর সম্পূর্ণ বিষয়টা তখন ধরতে পারল যখন সবাই খাওয়া শেষ করে চলে গেছে, কিন্তু নীতি তখনও মেহনুরের দিকে নজরদারি করার জন্য বসে আছে। মাহতিম জিপের চাবি তর্জনী আঙ্গুলে ঘুরাতে ঘুরাতে চোখের সামনে দিয়ে চলে গেল, কিন্তু মেহনুরকে আর উঠে যেতে বলল না। ঠিক সন্ধ্যায় সময় চলছে। পাখালির কলরবে ছাদের জায়গাটা রোমাঞ্চকর লাগছে। বাতাসও বইছে ঠান্ডা ঠান্ডা, মনের উঠোনে মৃদু মৃদু অনুভূতি জাগানোর মতো শীতল মুহূর্ত এখন। মেহনুর কালো শাড়িটার আঁচল টেনে পিঠ ঢেকে নিল। লম্বা চুলগুলো এখন আর খোলা নেই, মার্জার নিপুণ হাতের ছোঁয়ায় সেগুলো এখন বেনির আদলে রূপ নিয়েছে। মেহনুর ছাদে দাঁড়িয়ে দূরের বিল্ডিংগুলো দেখছিল, নিবিষ্ট মনে ভাবছিল এতদিনের মুহূর্তগুলো। চোখ বন্ধ করলেই এখন একটা মানুষের চেহারা ভাসে, বিভিন্ন সময়ে তার বিভিন্ন রূপের ধারণাতীত দেখা মিলেছে। তার সাথে জীবনের প্রতিটি স্তর মিলাতে এখনো যেন সময় লাগবে, সেই সময়টা কবে আসবে তার জন্য দৃঢ় প্রতীক্ষায় আছে মেহনুর। উপন্যাসের পাতায় পড়েছিল, প্রিয়তম মানুষটাকে দেখার জন্য, ছোঁয়ার জন্য বুকের ভেতর যে ছটফটানি হয়, যে যন্ত্রণা হয়, তাকে একটাবার দেখার জন্য যে বিষাদময় কষ্ট, ঠিক কতটা দহনে দগ্ধ হয় অন্দর, ঠিক কতটা মরিয়া হলে মানুষটার জন্য অম্লান বদনে সিক্ত হয় হৃদয়, এসব অনুভূতি ব্যক্ত করা যায় না কখনো। যেদিন শিরায় শিরায় প্রবাহ হবে অনুভূতির জোয়ার, সেদিনটা হবে অনুভূতির দিন, আকাঙ্ক্ষার দিন, অন্তরে অন্তর প্রকাশের দিন। সেই দিন কি কালিক পরিবর্তন হলেও স্মৃতির পাতায় রক্ষিত থাকবে আমৃত্যু অবধি। মেহনুর চোখ বন্ধ করে রেলিংয়ের দিকে মুখ করেছিল, আশেপাশের কোনো পরিস্থিতি সম্পর্কে জানতে পারল না, বুঝতে পারল না, টেরও পেল না মাহতিম একটু আগে বাসায় ফিরে এসেছে। মেহনুর বড় একটা নিঃশ্বাস ছেড়ে চোখ খুলে তাকালো, তখনই ওর মনে হলো কাল 22 তারিখ। তারিখটার কথা মনে পড়ার পর যেই মনটা এতক্ষণ ভালো লাগায় আচ্ছন্ন ছিল, সেই মনটা এখন অদ্ভুতভাবে কুঁকড়ে যাচ্ছে। কেন যাচ্ছে জানা নেই। শুধু মনে হচ্ছিল, রাতের অন্ধকারে যখন শক্ত অবলম্বন খুঁজবে হয়তো সেই অন্ধকারে কাউকে খুঁজে পাবে না। মন খারাপ? কথা কণ্ঠ সুর শুনে চমকে উঠল মেহনুর। ওমনেই রেলিং থেকে দৃষ্টি সরিয়ে পিছু ফিরে তাকালো। পকেটে দুহাত গুজে উত্তরের জন্য তাকিয়ে আছে মাহতিম। গায়ে নেভি ব্লু রঙের টি শার্ট পরা। বুকের কাছে ইংরেজি বর্ণে সাদা কালিতে লিখা। বুকের কাছে ইংরেজি বর্ণে সাদা কালিতে লিখা, গুচি। মেহনুর লেখাটা থেকে চোখ সরিয়ে সরল গলায় বলল, আপনি কখন এসেছেন? আপনাকে যে আসতে দেখিনি। মাহতিম ঠোঁটে হাসি এনে মেহনুরের কাছে গিয়ে দাঁড়ালো। রাতের আধারে ছেয়ে যাওয়া আকাশে দৃষ্টি রেখে বলল, যেখানে দাঁড়িয়ে আছো সেখান থেকে সবার আসা যাওয়া দেখতে পাওয়ার কথা, অথচ তুমি আমায় দেখোনি। মাহতিমের কথা শুনে বিমূঢ় হয়ে গেল মেহনুর। এটা সত্য যে ছাদ থেকে নিচের সবকিছু দেখা যায়, কিন্তু এটাও সত্য যে মাহতিমকে নিয়েই বিভোর ছিল সে। মাহতিম তখন উত্তরের অপেক্ষা না করে পকেট থেকে ডান হাতটা বের করল। সেটা রেলিংয়ের উপর রেখে মেহনুরের দিকে এগিয়ে দিল। মেহনুর মুখ থেকে দৃষ্টি নামিয়ে রেলিংয়ের দিকে তাকাতেই কপাল কুঁচকে ফেলল। মেহনুরের কৌতূহলী মুখটা দেখে ওর দিকে উদাস দৃষ্টিতে তাকিয়ে বলল, আমার রুমের চাবি। এটা তোমার কাছে রেখে দিও। কাল তো চলে যাচ্ছি, সম্ভবত 6 মাসের ভেতর ফিরব না। যদি ইচ্ছে হয় রুমে যেও, নয়তো তালাবন্দি করে দিও। কথাগুলো শেষ করে চলে গেল মাহতিম। পিছু ফিরে তাকিয়েও দেখল না তার কথাগুলো শোনার পর আর স্বাভাবিক থাকতে নেই মেহনুর। যে চাহনি দিয়ে চাবির দিকে তাকিয়েছিল সেই চাহনি ঝাপসা হয়ে অশ্রু ঝরছে। মেহনুর শব্দ আটকানোর জন্য ঠোঁট কামড়ে ফেলল, চোখের করুণ অবস্থা ঢাকার জন্য আঁচলটা দুচোখে চেপে ধরল। আঁচলটা আর শুকনো রইল না। মাহতিম ভোরের জন্য মাত্র লাগেজ ধরেছে, তখনই রুমে হাঁপাতে হাঁপাতে প্রবেশ করল মাহদি। এক দৌড়ে রুমে ঢুকে মাহতিমের হাতটা টাইট করে ধরল, হাঁপানোর সুরেই টানতে টানতে বলল, তুমি আমার বউকে কি বলেছ? ওকে তাড়াতাড়ি থামাও ভাইয়া। মা দেখতে পেলে খুব ঝামেলা করবে, তুমি প্লিজ তাড়াতাড়ি এসো। তাড়াতাড়ি চলো। দেরি করো না ভাইয়া, মা জানলে প্রচুর কাহিনী করবে। মাহতিম তখন কিছুই বুঝতে পারল না। এমন একটা পরিস্থিতিতে পড়ল, তখন মাহদিকে জেরা করার মতো সুযোগ পেল না।
যেই লাগেজটা মনোযোগের সাথে রেডি করছিল সেটা ওভাবেই ফেলে রেখে ছাদের দিকে দৌড় লাগালো। পিছু পিছু দৌড় লাগালো মাহদিও, কিন্তু সে ছাদে আর ঢুকলো না। চুপচাপ হাসি দিয়ে ছাদের দরজাটা বাইরে থেকে লাগিয়ে দিল। হাত দুটো ময়লা ঝাড়ার মতো ঝেড়ে 3/4 প্যান্টের পকেটে হাত গুজে দিল। ঠোঁটটা গোল করে বেসুরো ধ্বনিতে শীষ বাজাতে বাজাতে নিচে নামতে লাগলো। চলবে। হ্যালো বন্ধুরা, গল্পটি কেমন লাগলো আপনাদের কাছে? একটা কমেন্ট করে যাবেন। আপনাদের ভালোবাসা পেলে আরো মজাদার গল্প দিতে পারবো। আপনাদের হৃদয় ছোঁয়া ভালোবাসা দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। গল্পের পরের অংশ পেয়ে যাবেন পরের গল্পতে। ধন্যবাদ।